হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমাদের পড়ার গতি উদ্যম আরো বাড়িয়ে দিয়েছো। তোমরা পড়ছো, সাথে সাথে রিভিশন করছো, এবং রিভিশন করার জন্যই আমরা আসলে এসেছি এখানে। এখানে দেখো, আমরা যে মানে শুরু করেছিলাম পর্ব, সেটা হচ্ছে পারল প্রকাশনীর পর্ব নাম্বার 2। সেটা কিন্তু আমরা আগে দুটো ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে 11 পারল প্রকাশনী। আজকে আমরা 12 প্রকাশনী, যেটা গত দিনে আমি একটা ভিডিও কিনে দিয়েছি। আজকে দ্বিতীয় পর্ব, এই পর্ব প্রকাশনী থেকে কি কি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। আজকের টপিক হচ্ছে বায়ুমণ্ডল, মানে সমুদ্র তলদেশের সবকিছুই দেখবো, আরো অনেক কিছু এখানে দেখবো। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে ফেলি কি রয়েছে। চলো দেখো, বড় মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়? সেটা হচ্ছে প্লাঙ্কটন। এক কথায়, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? আমরা দেখবো, আমরা বেশি পড়ছি না, শুধু দেখে নাও। প্রথমে আসছে মহাদেশের প্রান্তভাগ, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্রখাত, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রান্তদেশীয় মহাসাগরীয় অববাহিকা, সামুদ্রিক মালভূমি। ওকে, এবার দেখো প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাতটি কি? সেটা হচ্ছে পুয়ের্তো রিকো খাত। ডায়াটাম সিন্ধু কর্দ বেশি দেখা যায় কোথায়? সেটা হচ্ছে আমাদের সুমেরু ও কুমেরু মহাসাগরে। কোনটি চুন জাতীয় সিন্ধু কর্দের উদাহরণ? দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে টেরোপড। মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে প্রতিসারী পাতচলনের ফলে। লোহা অক্সাইড সমৃদ্ধ সামুদ্রিক অবক্ষেপের রং হচ্ছে লাল। পৃথিবীর বায়ুমণ্ডলে কত শতাংশ অধিকার করে আছে মহাসাগর? সেটা হচ্ছে 97%। মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক। ক্ষুদ্রতম মহাসাগর হলো সুমেরু। মহীসোপান উপকূল থেকে সমুদ্রে গড়ে কত মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে 200 মিটার। মহীসোপান সমুদ্রে মোট আয়তনের অনধিক যত শতাংশ দখল করে রয়েছে? সেটা হচ্ছে কি বলতো, 7.6%। মহিডাল সমুদ্রে গভীরে বিস্তৃত 200 থেকে 2000 মিটার পর্যন্ত। প্রবাল দ্বীপ গঠনের জন্য আদর্শ পরিবেশ হলো অগভীর মহীসোপান। বাণিজ্যিক গুরুত্ব সর্বাধিক অগভীর মহীসোপানের। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা। পৃথিবীর গভীরতম বিন্দু রয়েছে মারিয়ানা খাতে, যে বিন্দুটার নাম হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ। পরেই প্রশ্ন আছে, সমুদ্রের গভীরতম বিন্দুটির নাম হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ। চ্যালেঞ্জার ডেপথ অবস্থিত কোথায়? প্রশান্ত মহাসাগরে। মারিয়ানা খাতে অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে রোমান্স খাত। আটলান্টিক প্রান্তদেশীয় একটি উপসাগর হলো আড্রিয়াটিক। সুন্দা খাত অবস্থিত কোথায়? জাভা দ্বীপের কাছে, মানে ভারত মহাসাগরে। প্রবাল দ্বীপের উদাহরণ হচ্ছে লাক্ষাদ্বীপ হবে, মালদ্বীপ হবে, উভয়। আটলান্টিক মহাসাগরে অবস্থিত আগ্নেয় দ্বীপটি হলো টিস্টান দা কুনহা। মাথায় রেখো, টিস্টান দা কুনহা। আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ বেঁধেছিল যে দ্বীপের অধিকার নিয়ে, সেই দ্বীপটির নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। ওকে, স্থলবিধৌত পদার্থ নিয়ে গঠিত সামুদ্রিক অবক্ষেপকে বলা হয় টেরিজেনাস। পিলেজিক অবক্ষেপ হলো তরল কর্দম, প্রবাল, স্পঞ্জ প্রভৃতি যে প্রজাতির মধ্যে পড়ে সেটা হচ্ছে বেন্থাস। ডায়াটাম সামুদ্রিক অবক্ষেপ এক ধরনের কর্দম। স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী দেহাবশেষ নিয়ে গঠিত হয় নেকটন। রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দের উৎস হচ্ছে ফোরা মিনিফেরা কিট। ক্যালসিয়াম কার্বনেটের আধিক্য থাকে যে সিন্ধুকর্দে, সেটি হচ্ছে টেরোপড। গভীর সমুদ্রের সঞ্চয় নয়, এরূপ হলো প্রবাল। এককোষী উদ্ভিদ ও কীট থেকে গঠিত হয় প্ল্যাঙ্কটন। সমুদ্র জলে প্রতি 1000 গ্রামে লবণের পরিমাণ গড়ে 35 গ্রাম। তার চিহ্ন হচ্ছে পার্টস পার 1000। সমুদ্র জলে দ্রবীভূত লবণের মধ্যে সর্বাধিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। লবণতা খুব বেশি মরুসাগরে। এখানে অপশন কিন্তু ভ্যান হ্রদ দেয়া নেই, তাই সঠিক উত্তর হচ্ছে মরুসাগর। মরুসাগরে লবণাক্ততা 237। কাস্পিয়ান সাগরে জল লবণাক্ততা কম। প্রদত্ত বিকল্পের মধ্যে যে সাগরে লবণতা বেশি সেটা হচ্ছে লোহিত সাগর। কৃষ্ণ, বাল্টিক, হাডসন হবে না। পারস্য উপসাগরে উষ্ণতা পরিমাণ হচ্ছে বেশি।
জলের ঘনত্ব মূলত নিয়ন্ত্রিত হয় উষ্ণতা দ্বারা হয়, লবণতা দ্বারা হয়, উভয়ের দ্বারা। একটি শুষ্ণ সমুদ্র স্রোত হলো উত্তর আটলান্টিক উপসাগরীয় স্রোত। বেঙ্গুয়ালা শীতল স্রোত, ক্যানারি শীতল স্রোত, লাব্রাডর শীতল স্রোত। মহীসোপানে গভীরতা 200 মিটার পর্যন্ত। সূক্ষ্ম বালি, কাদা, প্রবাল প্রভৃতি তটপ্রদেশের সঞ্চয়। টেরোপড হলো চুন জাতীয় সিন্ধু কর্দ। ডায়াটাম সিন্ধু কর্দে কি সিলিকা জাতীয় সিন্ধু কর্দ বলা হয়। টেরিজিনাস অপেক্ষক হলো স্থলভাগের অজৈব পদার্থের সঞ্চয়। ডায়াটাম সিন্ধু কর্দ উদ্ভিদের দেহাবশেষ নিয়ে গঠিত। বেন্থস গঠিত হয় প্রবাল ও স্পঞ্জ দিয়ে। সমুদ্রে প্রাণী ও উদ্ভিদের দেহ অবশেষ সঞ্চিত হয়ে গঠিত হয় জৈব অবক্ষেপ। প্রতি 1000 গ্রামে 200 গ্রামের বেশি লবণাক্ত রয়েছে কোথায়? মরুসাগরে, যেটা বললাম 237। ভূপৃষ্ঠকে ভাগ করা যায় দুটি মণ্ডলে। সমুদ্রের জল এবং সমুদ্র সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে যে বিদ্যা তাকেই বলা হয় সমুদ্রবিদ্যা বা ওশিনোগ্রাফি। সমুদ্র তলদেশের চাপটা শিখর বিশিষ্ট পর্বতকে বলা হয় গায়ট। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত। আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত। পৃথিবীর বায়ুমণ্ডলের কত শতাংশ অধিকার করে আছে সাগর মহাসাগর? সেটা হচ্ছে 97%। মহীসোপান যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় মহীঢাল। উপকূল থেকে সমুদ্রের অভ্যন্তরে কত মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলকে মহীসোপান বলে? 200। ভিটিয়ার ডেপথ বা ডিপ ড্যাশ খাতে গভীরতা অংশ, সেটা হচ্ছে কিউরাইল। প্রবাল দ্বীপগুলি ড্যাশের উপরে গড়ে ওঠে? মহীসোপান। মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর অংশের নাম হচ্ছে ডলফিন উচ্চভূমি, আর দক্ষিণ অংশের নাম হয়ে যাবে চ্যালেঞ্জার। নেক্সট দেখো, ভারত মহাসাগরের সর্ববৃহৎ বেসিনটির নাম হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় বেসিন। পলিনেশিয়া কথার অর্থ হচ্ছে বহুদ্বীপ। চ্যালেঞ্জার ডেপথের গভীরতা হচ্ছে 11,034 মিটার। আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে অবস্থিত শৈলশিরাটি হলো ওয়াইভিল টমসন। আলবাট্রাস মালভূমিটি কোন মহাসাগরে আছে? প্রশান্ত। রেডিওলারিয়ান একটি সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। স্থলবিধৌত অজৈব পদার্থের অবক্ষেপ টেরিজেনাস নামে পরিচিত। যে সামুদ্রিক অবক্ষেপে আয়রন অক্সাইডের ভাগ বেশি থাকে ড্যাশ কর্দম অবক্ষেপ বলে, সেটা হচ্ছে লোহিত কর্দম। প্রবাল স্পঞ্জ থেকে গঠিত সিন্ধুকর্দ প্রাণীর দেহ অবশেষ দ্বারা গঠিত। ডায়াটাম সিন্ধুকর্দ উদ্ভিদের দেহ অবশেষ দিয়ে গঠিত। ড্যাশ থেকে গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ গঠিত হয়, সেটা হচ্ছে ফোরামিনিফেরা। অগভীর সমুদ্রের উল্লেখযোগ্য খনিজ সঞ্চয় হলো খনিজ তেল। গভীর সমুদ্রে উল্লেখযোগ্য খনিজ হলো ম্যাঙ্গানিজ নোডিউল। সমুদ্র জলে প্রকৃত লবণতা গড়ে 35 পার্টস পার 1000। এশিয়া মাইনরে ড্যাশ হ্রদে লবণাক্ত অত্যন্ত বেশি, সেটা হচ্ছে ভ্যান হ্রদ। মরুসাগরে লবণতার আধিক্যের কারণ অত্যাধিক বাষ্পীভবনের ফলে। সমুদ্র তলদেশের গভীরতা নির্ণয়ে শব্দগ্রাহক যন্ত্র হচ্ছে ইকো সাউন্ডার। উত্তর আটলান্টিকের পশ্চিম উপকূলের উষ্ণতা পূর্ব আটলান্টিকের উপকূল অপেক্ষা বেশি হয় উপসাগরীয় স্রোতের ফলে। দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলের মহীসোপান অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় হিরে। বঙ্গোপসাগর থেকে আরব সাগরে লবণতার বেশি হওয়ার কারণ উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলে কম প্রবাহ। এবার এখানে একটা ম্যাচিং দেখে নিই, চলো। বলছে দেখো, সমুদ্র তলদেশের খাড়া শীর্ষ, সেটা কি বলতো? সেটাকে বলা হয় সি মাউন্ট, বলে না? মধ্য আটলান্টিক সেটাকে ভাগ করেছে রোমান্স খাত, আমরা জানি। ভারত মহাসাগরের শৈলশিরা সেটা কি বলবো? সেটা হচ্ছে আমাদের কারগিউলিন গাউসবার্গ, মাথায় রেখো। প্রশান্ত মহাসাগরীয় খাত হচ্ছে আমাদের জাপান খাত। সমুদ্র তলদেশের চারটা শিখর বিশিষ্ট পর্বত হচ্ছে এই যে গায়ট, এটাকে গায়ট বলবো। ওকে বন্ধুরা, এরপরে আমরা এই ভিডিওর মধ্যে জীবমন্ডল এখানে যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে 12 এর সিলেবাসে সেগুলো আমরা দেখে নেব। জীবমন্ডল বায়োস্ফিয়ার থেকে কি প্রশ্ন আসে এখানে আমরা একটু রিভিশন করে নিই। চলো বন্ধুরা দেখে নিই। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে জীবমন্ডল। গঙ্গা ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি,
যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে সেটি হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী উভয়েরই বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল হচ্ছে ইকোটন। বাস্তুবিদ্যা শব্দটি বা ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন আর্নেস্ট হেকেল। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলা হয় বায়োম। প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো হরিণ। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় নিরিটিক বাস্তুতন্ত্র। বিয়োজকের একটি উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলা হয় স্বভোজী। ব্যাকটেরিয়া এক প্রকার বিয়োজক। নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না? শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়। জীবজগতে উচ্চ পুষ্টি স্তরে অন্তর্ভুক্ত অনেক খাদক নিম্ন পুষ্টি স্তরের বিভিন্ন জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এর মাধ্যমে শক্তি প্রবাহে বহুমুখী জাল প্রদর্শিত হয়। জীবজগতে অভিযোজন ও প্রতিযোগিতার ক্ষেত্রে এর একটি ভূমিকা রয়েছে। সঠিক উত্তর হবে এটা অপশন এর মধ্যে খাদ্য জালের বর্ণনা দেয় না। জীবজগতে উচ্চ পুষ্টি স্তরে অন্তর্ভুক্ত অনেক খাদক নিম্ন পুষ্টি স্তরে বিভিন্ন জীবকে খাদ্য হিসেবে করে, এটা কিন্তু ঠিক নয়। জীবমণ্ডলকে বলে দেখো বায়োস্ফিয়ারও বলা হয় আবার ইকোস্ফিয়ারও বলা হয়, হ্যাঁ, ওই জন্য উভয়ই বলা হয়। বাস্তুতন্ত্রে জীবের স্বাভাবিক আবাসকে বলা হয় হ্যাবিট্যাট। লিন্ডেম্যান কৃত শক্তি প্রবাহের সূত্র কি নামে পরিচিত? সেটা হচ্ছে 10% সূত্র। স্বভোজী বা উৎপাদক বলে সবুজ উদ্ভিদকে। চলে আসি নেক্সট। বাস্তুতন্ত্রে একক জীব প্রজাতিকে নিয়ে আলোচনা করে অটো ইকোলজি। মাইক্রো কনজিউমার হলো উদ্ভিদ ও প্রাণীর দেহ বিয়োজক। বাস্তুতন্ত্রে যে শতাংশ শক্তি এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তরকালে তাপ শক্তি বা অপাচ্য অবশিষ্ট অংশ হিসেবে নষ্ট হয় সেটা হচ্ছে 90%। বাস্তুতন্ত্রে উদ্ভিদ বিকাশের ঊর্ধ্বসীমায় পৌঁছলে তাকে বলা হয় ক্লাইম্যাক্স ভেজিটেশন। খাদ্য শৃঙ্খলে বাঘ সিংহ থাকে খাদক পর্যায়ে। বিয়োজক স্তর থেকে ধাপে ধাপে খাদক স্তরগুলিতে শক্তি ও পুষ্টির প্রবাহকে বলা হয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। একটি সুসংযুক্ত জালিকাকার খাদ্য শৃঙ্খলকে বলা হয় খাদ্য জাল। শক্তি প্রবাহ পরবর্তী পুষ্টি স্তরগুলিতে স্থানান্তরকালে ক্রমশ হ্রাস পায়। তৃণভোজী থেকে মাংসাশী খাদ্য শৃঙ্খলকে বলা হয় শিকারী খাদ্য শৃঙ্খল। রেট ডেটা বুকে লিপিবদ্ধ করা হয় বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে। অটোট্রফ হলো সবুজ উদ্ভিদ। যে শ্রেণী পুষ্টি স্তরে অন্তর্গত জীব সম্প্রদায়ের দেহে ক্লোরোফিল থাকে তাদেরই বলা হয় উৎপাদক। বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় যে ভূমিকা পালন করে তাকে বলে নিচ, NICHE। কোনটি ধ্বংস হলে সমগ্র বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম? সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। জীব বৈচিত্র্য অর্থ হলো বিভিন্ন রকম প্রাণী বিভিন্ন রকম উদ্ভিদ, এর জন্য দুটোই হবে। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন AG টানসলে। বাস্তুতন্ত্রে সমগ্র জীবগোষ্ঠী পরিবেশের সঙ্গে অভিযোজন মূল্যায়ন করা হয় যে বিদ্যায়, সেটা হচ্ছে সিন ইকোলজি। তৃণভোজী প্রাণী কোন শ্রেণী খাদক? প্রাথমিক খাদক। বাস্তুতন্ত্রে পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় সাকসেশন বা উত্তরণ। পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল সমুদ্রে। 10% সূত্রের আবিষ্কর্তা হলেন রেমন্ড লিন্ডেম্যান। যারা মৃত জীবের দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের বলা হয় বিয়োজক। জীববর হলো জীবদেহের শুষ্ক ওজন। বাস্তুতন্ত্রে শক্তি এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তরকালে 10% ব্যবহার হয়। বাস্তুতন্ত্রে NPP এর পুরো কথাটি হলো নেট প্রাইমারি প্রোডাক্ট। বাস্তুতন্ত্রে যখন উদ্ভিদ প্রাণী সম্প্রদায় বিকাশে ঊর্ধ্বসীমা পৌঁছায় তাকে বলা হয় ক্লাইম্যাক্স। প্রবহমান জলের বাস্তুতন্ত্র লোটিক নামে পরিচিত। যে সকল প্রাণী খাদ্য হিসেবে একই সঙ্গে উদ্ভিদজাত ও প্রাণীজাত পদার্থ ভক্ষণ করে তাদেরকেই বলা হয় সর্বভুক। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহিত হয় চক্রাকারে। জীব সংখ্যা পিরামিডে ড্যাশের সংখ্যা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে উৎপাদকে। এবার আমরা একটা ম্যাচিং দেখে নেব, এই ম্যাচিং এ কি বলা হয়েছে চলো। বলছে অরণ্যের বাস্তুতন্ত্র, সেটা মিলবে কি? অরণ্যের বাস্তুতন্ত্র হচ্ছে আমাদের তৈগা, ঠিক। আবদ্ধ জলে বাস্তুতন্ত্র হচ্ছে তোমার হচ্ছে এই যে লেন্টিক।
সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বলা হয় কি বলতো? এই যে মহীসোপানের বাস্তুতন্ত্র। নাতি আর্দ্র অঞ্চলের বাস্তুতন্ত্র হচ্ছে তৃণভূমির বাস্তুতন্ত্র। বাকি থাকছে পড়ে আমাদের শুষ্ক জলবায়ু অঞ্চলের বাস্তুতন্ত্র হচ্ছে কোনটি বলতো? সেটা হচ্ছে এই যে মরুভূমির বাস্তুতন্ত্র সেইটা। চলো আরেকখানে ম্যাচিং আমরা দেখে নিই। এই যে এখানে রয়েছে শালক স্বভোজী, এটা কি হবে বলতো? শালক স্বভোজী হচ্ছে উদ্ভিদ। কর্করীয় খাদ্য শৃঙ্খল হচ্ছে বিয়োজক। কেমো অটোট্রফ হচ্ছে নাইট্রোসোমোনাস। পরজীবী হবে কৃমি। বোঝা গেছে? আর একটা ম্যাচিং দেখেন, এখানে এটা সহজে আছে। প্রাথমিক খাদক যেটা বলা হচ্ছে সেটা তো অবশ্যই আমাদের প্রাণী প্ল্যাঙ্কটন। দ্বিতীয় সারি খাদক যেটা সেটা হচ্ছে আমাদের ছোট মাছ, জলের পোকা। তৃতীয় সারি খাদক হবে তোমাদের বড় মাছ, বক, এই দ্বিতীয় শ্রেণী খাদক। এবং বিয়োজক যেটা সেটা হচ্ছে তোমাদের ছত্রাক ও ব্যাকটেরিয়া। মোটামুটি ভাবে এই ভিডিওটির মাধ্যমে আমরা 3খানা অধ্যায় দেখে ফেললাম। পরবর্তী আরো 1-2টা ভিডিও হবে, আমি তোমাদের এই বইয়ের সবকটা প্রশ্নই তোমাদের দেখাবো। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।